গণশক্তি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা যার সাথে রয়েছি তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। মোহনবাগান জার্সিতে দীর্ঘ 17 বছর চুটিয়ে ফুটবল খেলেছেন। বাংলা তথা মোহনবাগান তথা ভারতের অন্যতম সেরা ডিফেন্ডার কিংবদন্তি সুব্রত ভট্টাচার্য আজকে আমাদের সাথে রয়েছে। তো প্রথমেই আপনাকে আমাদের চ্যানেলে জানাই ওয়েলকাম। তো আপনাকে তো বেশ কয়েকটা প্রশ্ন করার আছে। প্রথমেই যে প্রশ্নটা করতে চাইবো যে আপনার উঠে আসা তো একটি মফস্বল শহর থেকে, শ্যামনগর থেকে। তো শ্যামনগরের বাবলু থেকে আজকে সুব্রত ভট্টাচার্য হয়ে ওঠা গল্পটা যদি আমাদেরকে ছোট করে একটু বলেন যে কিভাবে আপনার শুরু হলো, কিভাবে আপনি মোহনবাগান হলেন। না, শুরু হওয়ার প্রসঙ্গে শুরুটা আমার আহ, জেলাতেই হয়েছে। উত্তর চব্বিশ পরগনা শ্যামনগরে যুগেরপতি ক্লাব থেকে আমার শুরু হয়। যুগেরপতি ক্লাবে তখন কেষ্ট পাল ছিল, মহাবীর প্রসাদ ছিল, এরা দুজনেই অলিম্পিয়ান। এদের দেখে আমরা উদ্বুদ্ধ হয়েছিলাম। সুতরাং সব মিলেমিশিয়ে একটা নিজস্ব ধ্যান ধারণা, নিজস্ব একটা খেলার জন্য মানসিকতা তৈরি করা, এগুলো সব মিলেমিশে আমরা একটা চেষ্টা করেছিলাম। যতটা সাফল্য পেয়েছি। আর মোহনবাগানে আসাটা আপনার কিভাবে শুরু হলো? মূল মানে আসলে এটা তো 74 সালে, আমার 73-এ আমি বিএনআরে খেলতাম। 72, 71, 72, 73 বিএনআরে খেলতাম। মানে আমরা খুব দরিদ্র পরিবারে ছিলাম। আমি যখন 69-70 বর্ডার সিকিউরিটি ফোর্সে ছিলাম ব্যারাকপুরে, ওখানে যখন বিএনআর খেলতে যায় এক্সিবিশন ম্যাচ, তখন আমাকে দেখে ওরা, অরুণ ঘোষ ছিল তখন বিরাট বড় প্লেয়ার, অলিম্পিয়ান ছিল, অরুণ ঘোষ বললো এই ছেলেটাকে নিয়ে নাও। তখন আমাকে বিএনআর নিয়ে, এই বিএনআর খেলতে খেলতে আমি 2-3 বছর 71, 72, 73 খেলার পরে আমাকে হঠাৎ দেখি একদিন বাড়িতে চুনি গোস্বামী, চুনি গোস্বামী আমরা দেখতে চলে যেতাম অত দূরে টিকিট কেটে। সেই চুনি গোস্বামী যখন আমার শ্যামনগরের বাড়িতে আসলো, তখন আমাদের সবাই একটু অবাক হয়ে গেলাম। তখন আমার মা বাবা কেউ কিছু বললো না, বললো যা চুনিবাবু বলছেন সেটাই শোন। তা আমরা, চুনিদা বললো মোহনবাগানে সই করো তুমি। ওই চুনিদার সঙ্গে এসে চুনিদা আমার সই করা আরম্ভ করলাম। এই শুরু হলো যাত্রা। আচ্ছা। তারপরে লড়াই করতে হয়েছে, সাধনা রাখতে হয়েছে, একটা মেন্টালিটি তৈরি করতে হয়েছে, এই আছে। মোহনবাগানের জার্সিতে আপনি 17 বছর চুটিয়ে ফুটবল খেলেছেন, আপনার ফুটবল ক্যারিয়ারটা খুবই বর্ণময়। কিন্তু এই ফুটবল ক্যারিয়ারে সব থেকে বর্ণময় অধ্যায় যদি কিছু থেকে থাকে তাহলে সেটা 1977 সাল। আপনার মনে থাকবে পেলে ম্যাচ। তো সেই ম্যাচের কিছু স্মৃতি যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। 77-এ আমি ক্যাপ্টেন ছিলাম, মোহনবাগান ক্লাবের অধিনায়ক আমি ছিলাম। 77-এ পেলে এসেছিল। আহ ঠিক আছে, পেলে এসেছিল আমাদের ক্লাবে যারা খেলেছে তারা ওই হাবিব, আকবর, গৌতম সরকার, সুধীর কর্মকারের মতো বড় বড় প্লেয়াররা খেলেছে। সুতরাং আমরা কেউ ভয় পাইনি। পেলে খেলেছে, ঠিক আছে, কিন্তু পেলে তো পারলো না হারাতে আমাদের। 2-2 গোলে ড্র হলো, আমরা জিতছিলাম, হ্যাঁ। পেনাল্টি দিয়ে গোল শোধ করেছে। ওটা পেনাল্টি ছিল না, তবু পেনাল্টি দিয়ে শোধ করেছে। এই এরপরে যেটা জানতে চাইবো, আপনার দেখা সেরা বিদেশি স্ট্রাইকার, সেরা সেরা বিদেশি স্ট্রাইকার কে আপনার দেখা? আমি মজিদ বাস্কার, ভালো প্লেয়ার ছিল। এখন মজিদ চিমাও বাস্কার। ছিল, হ্যাঁ। চিমাও খুব একটা পাওয়ারফুল ফুটবলার ছিল, ভালো। চিমাও ভালো ছিল, মজিদও ভালো ছিল। এবং আপনার যারা সতীর্থ সেই সময় ছিল, প্রসূন ব্যানার্জি থেকে শুরু করে গৌতম সরকার, সকলেই কিন্তু ছোট শহর বা মফস্বল শহর থেকে এদের উঠে আসে। কিন্তু বর্তমানে আমরা, এখন হয়তো আপনাদের সময় হয়তো তখন অত একাডেমি ছিল না, কিন্তু মানে আপনাদের প্রতিভা কিন্তু মানে বেরিয়ে এসছে এবং আপনারা মানে পরবর্তীকালে গিয়ে ময়দানে খেলেছেন, ময়দানের সাথে দাপটে ফুটবল খেলেছেন। কিন্তু বর্তমানে এত একাডেমি হয়েছে, এত ইউথ ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু বাঙালি ফুটবলার কেন উঠে আসছে না? আপনি হয়তো নিশ্চয়ই জানেন যে সিকিম বা মণিপুর বা মিজোরাম এই ধরনের রাজ্যের ফুটবলার বেশি। আমাদের মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহনবাগানও তাই। বাঙালি ফুটবলার উঠে আসছে না কেন, কি মনে হয়? আসছে না, কারণ হচ্ছে যে আগেকার দিনে যে প্রতিভা যারা ছিল তাদেরকে কিন্তু অচ্যুত ব্যানার্জি, তারপরে অমল দত্ত, এরা সঠিকভাবে তাদের মধ্যে থেকে খুঁজে নিয়ে আসতে পারতো। এখনকার কোচেরা জানেই না।
কোন ছেলেরা ট্যালেন্টেড হতে পারে, কোন ছেলেটাকে দিয়ে কাজ করানো যেতে পারে, কোচেরা জানে না সব। আমি চ্যালেঞ্জ করে বলছি যে এই কোচগুলো, অমল দত্ত বলো বা পি কে ব্যানার্জি বলো, এরা যারা কোচ ছিলেন তাদের কাছে ধারে আসতে পারবে না। এরা খেলোয়াড় ঠিক বুঝে নিত। সুতরাং আমাদের মতো ছেলে যদি 17 বছর একটা ক্লাবে খেলতে পারি, আমি যদি 58টা ট্রফি জিতে দিতে পারি, তাহলে বা তো তার আগে পারেনি কেন, তার পরে পারেনি কেন? সুতরাং ঘটনা হচ্ছে যে এগুলো সব একটা ভাবনার উপর নির্ভর করে। যে কোচ তাকে ভাবতে হয়। তো কোথায় বাঙালি কোচ, কোথায় বাংলায় বাঙালির কোচ কোথায়? নেই, কোথাও নেই। আমাদের দেয়নি। আমাকে যতবার দিয়ে আমি কোচ হিসেবে আমি 11টা ট্রফি দিয়েছি। কোথায় কোচ, কোথায় কোচ? বাঙালি কোচের আর খুঁজছে না, যত বিদেশি কোচ খুঁজছে। কি হবে বিদেশি কোচ খুঁজে? কি করবে বিদেশি কোচ? একটা পারবে, একটা পেরেছে। অমল দত্ত যত খেলোয়াড়, অচ্যুত ব্যানার্জি যত খেলোয়াড় তৈরি করেছে, কটা বিদেশি খেলোয়াড় তৈরি করেছে আমার দেখাও। সুতরাং এগুলো দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল। আপনি কোচ প্রসঙ্গে বললেন, আপনার ফুটবল ক্যারিয়ারের মতন আপনার কোচিং ক্যারিয়ারটাও যথেষ্ট বর্ণময়। মোহনবাগানকে দুবার আই লিগ দিয়েছেন, ইস্ট বেঙ্গলে কোচিং করিয়েছেন, ইস্ট বেঙ্গলকে ফেডারেশন কাপ দিয়েছেন। তো আপনাকে আপনার কোচিং জীবনের কোনো একটা সেরা ম্যাচের কথা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। না, সেরা ম্যাচ তো ধরো মোহনবাগান ইস্টবেঙ্গল। আমি ইস্টবেঙ্গলে যখন করছিলাম মোহনবাগানকে হারালাম, হুম, ওটা আমার কাছে সেরা ম্যাচ হবে। হুম, ইস্টবেঙ্গলকে মোহনবাগান আমরা প্রথমবার আমরা হেরেছিলাম, হ্যাঁ, দ্বিতীয়বার আমরা হারিয়েছি। হ্যাঁ, সুতরাং এই হারানোটা একটা আমাদের পক্ষে হয়েছে। আমাদের হার জিতের উপর সব নির্ভরশীল। হুম। তুমি যত হারবে তত খারাপ, যত জিতবে তত ভালো। এই জিতেছি, যে যে জিতেছি বেশি সেই ভালো। আমি কোচ হিসেবেই বলো, প্লেয়ার হিসেবেই বলো, আমি সবেতেই জিতেছি বেশি, হেরেছি কম। শোন একটা কথা বলি, খেলা, ফুটবল খেললে ঈশ্বর প্রাপ্তি হয়, এটা বিবেকানন্দ বলেছিল। ফুটবল খেললে ঈশ্বর প্রাপ্তি হয়। এই যে আজকে তুমি যদি ফুটবল খেলাতে বাচ্চাদের সরিয়ে নাও অভিভাবকেরা, তাহলে তো খেলোয়াড় পাওয়া যাবে না। মানুষ এখন ফুটবল খেলতে চাইছে না। কেন চাইছে না? সাফল্য আসলে পরে তার পরিচিতি নেই, যার জন্য লোকেরা আর বাচ্চাদের দিতে চাইছে না মাঠে। তো এগুলো তো খুবই খারাপ। আমাদের তো আহ ছোটবেলায় আমাদের মা বাবারা আমাদের কলকাতা মাঠে পৌঁছে দিত, আমরা চিনতাম না। তো এই যে প্রসঙ্গগুলো, এই প্রসঙ্গগুলো ভাবে না অভিভাবক। ফুটবল খেললে ঈশ্বর প্রাপ্তি হয়, বিবেকানন্দ বলেছিল। সুনীল ছেত্রী বহু বছর ধরে ভারতীয় ফুটবল সঙ্গে যুক্ত রয়েছেন। অবসর নিয়েছিলেন, আবার অবসর কাটিয়ে ফেরত এসেছেন। আপনার সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক রয়েছে। সুনীল ছেত্রীর তো বয়স প্রায় 40 ঊর্ধ্ব হয়ে গেছে, হয়তো আর তিনি হয়তো আর 1-2 বছর খেলবেন, তারপর আবার হয়তো অবসর নেবেন। তো তার পরবর্তী যুগে সুনীল ছেত্রীর জায়গায়, মানে সুনীল ছেত্রীর অভাব পূরণ করতে পারে এমন কোনো ভারতীয় স্ট্রাইকার কি আপনার নজরে পড়েছে? না, না, সেটা যদি বলে তাহলে তো আমির খান আমল থেকে আসতে হয়। আমির খান পরিবর্তে কে আছে? চুনি গোস্বামী এসছে। চুনি গোস্বামীর পরে কে আছে? মঙ্গল প্রকাশ আছে। মঙ্গল প্রকাশের পরে কে আছে? এরকম ভাবে প্রত্যেকটা অধ্যায়ে কিছু না কিছু প্রতিভাবান ফুটবলার আসে। হুম, সেগুলোকে বেছে নিতে হয়। এই বাছার জন্য নিজস্ব নলেজ থাকা দরকার, যে কোন ছেলেটা খেলতে পারে, কোন ছেলেটা খেলতে পারবে না, কোন ছেলেটা খুব ভালো খেলবে, কোন ছেলেটা মোটামুটি খেলবে। এগুলো ভাবতে হয়, জানতে হয়, এগুলো মনের মধ্যে আনতে হয়। এরা জানে না, এখানে অর্ধেক জানে না, অর্ধেকের বেশি জানে না। মানে আমি বলছি 90% খেলোয়াড়রা যারা আছে তারা জানে না কিভাবে কোন ছেলেটার মধ্যে প্রতিভা আছে, কোন ছেলেটার মধ্যে প্রতিভা নেই, জানে না। সুতরাং এইগুলো যারা জানে তাদেরকে ঠিক মতো আমাদের এখানে পশ্চিমবঙ্গে কিন্তু একটা জিনিস দেখছি খুব ভুল হচ্ছে, যে প্রতিভাবান যারা আছে খেলোয়াড়, তাদের মধ্যে সঠিকভাবে বেছে নিতে পারছে না। অফিসিয়ালরা কে ভালো কোচিং করতে পারে, কে ভালো প্লেয়ার বাঁচতে পারে, এগুলো বুঝে না। জেলায় জেলায় কোচের দরকার পড়ে। আমার কলকাতায় কোচ, আমাদের জেলায় কোচ ছিল মুরারি সুর, আমাদের কোচ ছিল কলকাতাতে ল্যাংচা মিত্তির থেকে শুরু করে পি কে ব্যানার্জি সব।
তো সব মিলেমিশিয়ে এই কোচ প্লেয়ার এইগুলো বাছার জন্য কিছু বিশিষ্ট লোকদের রাখতে হয়, সেগুলো রাখে না। কোনদিন তো আমার 24 পরগনা ডিস্ট্রিক্টে আমি যা ফুটবল খেলেছি কেউ খেলেনি। কেষ্টপাল খেলেছিল 52 সালে অলিম্পিক, আর তারপরে সে আমায় দেখা কে খেলেছে কোথায়। আজকে মনমোহন ক্লাবে আমি 17 বছর খেলেছি, আমায় দেখা যে কোন ছেলেটা 17 বছর খেলেছে মনমোহন ক্লাবে। কিন্তু এরা কোনো সময় ডাকেও না, বলেও না, জানেও না, আমিও যাই না, কি করবো। প্রতিভা, আমরা তো ছোটবেলায় খুব দারিদ্রতার মধ্যে থেকে খুব গরিব ছিলাম আমরা, সেখান থেকে আমি 2বার সন্তোষ ট্রফির বেস্ট প্লেয়ার হয়েছি। হ্যাঁ, আমি ভারতবর্ষের সব রকম পুরস্কার, খেল রত্ন থেকে শুরু করে অর্জুন পুরস্কার থেকে শুরু করে সব আমি পেয়েছি। কিন্তু তবু এই সংগঠনগুলো, আমাদের উত্তর 24 পরগনা, বিশেষ করে উত্তর 24 পরগনায় সংগঠনগুলো সেটা নিয়ে ভাবে না যে কিভাবে খেলাধুলার উন্নতি করা যায়। উন্নতি করতে হলে পরে কি ধরনের, কার নলেজ বেশি আছে, কে বলতে পারবে ভালো, কে বোঝাতে পারবে ভালো, কে করতে পারবে ভালো, সেগুলো নিয়ে আমাদের যে অফিসিয়াল যারা আছে তারা কোনো ভাবনা চিন্তা করে না। যার জন্য কি হচ্ছে, ভালো ফুটবলার থাকলে পরেও বেছে নিয়ে আসতে পারছে না। কে বললো, আগে ভাটপাড়ার দারুণ টিম ছিল একটা সময়, আমাদের সময়, যেমন ধরো 70 দশকে, 71 দশক, 71, 72, সে সময় ভাটপাড়াতে দারুণ টিম ছিল, খুব ভালো টিম ছিল, আমরা খেলতে ভয় পেতাম। কিন্তু আজকে সেখানে নেই খেলোয়াড়। তাহলে কেন নেই? কেন নেই? কে বললো ভাটপাড়ায় খেলোয়াড় হবে না? কিন্তু এগুলো নিয়ে কোনো সময় এরা ডাকেও না, বলেও না, জানেও না, করেও না। কি হবে? এখন তো আপনি দেখতে পাচ্ছেন যে বর্তমানে আমাদের ভারতীয় ফুটবলে কর্পোরেটাইজেশন চলে এসেছে, অনেক কি হয়েছে? কর্পোরেটাইজেশন হয়ে গেছে, অনেক বড় বড় কোম্পানি আসছে, আচ্ছা, টাকা পয়সার অভাব নেই, এবং মানে খেলোয়াড় যারা তারা অনেক বেশি স্বাচ্ছন্দ্য জীবনযাপন করছিল। কিন্তু আপনাদের সময় তো সেটা ছিল না, টাকা পয়সা অতটাও ছিল না, কিন্তু আপনাদের সময় খেলার মানটা উন্নত ছিল। সার্বিক ভাবে অনেক ভুল ভ্রান্তি আছে, কোথায় হচ্ছে না। আগে পানিহাটিতে হতো, পানিহাটিতে সনদ সেট ছিল, আগে যুগের প্রতীক ছিল, ওখানে কেষ্টপাল ছিল অলিম্পিয়ান। সুতরাং এই যে এই খেলোয়াড় গুলোর মতো হওয়ার জন্য, মানসিকতা তৈরি করার জন্য যে কথা বাচ্চাদের বলা দরকার, এগুলো কোচেরাও জানে না। তো সব মিলেমিশে অনেক ভুল ভ্রান্তি আছে, প্রচুর প্রচুর ভুল ভ্রান্তি, সরকারি বেসরকারি সব, বেসরকারি সরকারি সব। কোথায় সরকার কোথায় করেছে আমার দেখাক না। আমি সেদিনকে তো ক্রীড়ামন্ত্রীকে জিজ্ঞাসা করি, কোথায় ফুটবলার আমার দেখা। গ্রাম থেকে তুই একটা খেলোয়াড় তুলেছিস, একটা খেলোয়াড় গ্রাম থেকে কেষ্টপাল, মহাবীর প্রসাদের মতো অলিম্পিয়ানরা এসেছে এখানে। কিন্তু আমার সঙ্গে ঝট করে কেউ কথা বলেন না, কারণ জানে যে যুক্তিতে পারবে না। এই হচ্ছে ব্যাপার। শুনলেন কিংবদন্তি ফুটবলার সুব্রত ভট্টাচার্যের মুখে যে তিনি যখন ফুটবল খেলতেন তখনকার সময় তিনি কিছু কথা শেয়ার করলেন, পেলে ম্যাচের কিছু স্মৃতি আমরা তার মুখ থেকে শুনতে পারলাম, এবং তার সঙ্গে সঙ্গে তিনি বর্তমান ফুটবলের যে অচলা ব্যবস্থাটা রয়েছে সেটার কথাটাও কিন্তু তুলে ধরলেন। তো ফুটবল সংক্রান্ত বা খেলাধুলা সংক্রান্ত এরকম ধরনের আরো লেটেস্ট খবর পাওয়ার জন্য আমাদের গণশক্তি ডিজিটালের ফেসবুক পেজটিকে লাইক করুন, ফলো করুন, আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেটিকে সাবস্ক্রাইব করুন। ক্যামেরা প্রীতমের সাথে আমি অর্পণ, গণশক্তি ডিজিটাল। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।